হ্যালো গাইস, আজ এমন একটি মুভি এক্সপ্লেইন করব যেখানে এক ভয়ঙ্কর নরখাদককে দেখা যায় যে কিনা এ পর্যন্ত বহু ছেলে মেয়েকে খুন করে কেটে খেয়ে ফেলেছে। কিন্তু কেন? আর এই সাইকো কিলারের শেষ পরিণতি কি হয়েছিল সেটাই আজ আমরা দেখতে চলেছি। তো আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024 সালে সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি সেক্টর 36। মুভির শুরুতেই 2005 সালে দিল্লির ঘটনা দেখানো হয়। প্রেম নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা সোফায় উল্টো হয়ে শুয়ে আপনিও হতে পারেন কোটিপতি এই ধরনের একটি শো দেখছিল। আর শো এর ভিতরে প্রতিযোগী উত্তর দেবার আগে প্রেম বাইরে থেকে সেই উত্তরটা দিয়ে দিচ্ছিল, আর সেই লোকটাকে উত্তর দিতে না পারায় প্রেম তাকে গালাগালি করছিল। আর দেখা যায় প্রেম সেই উত্তরটি সঠিক হয়। এরপরেই একটা ফোন আসে। ফোনটা যেখানে ছিল তার পাশেই প্রেম এবং তার পরিবারের একটি ছবি ছিল, যেখানে আমরা দেখতে পাই স্ত্রী আর তার একটা ছোট্ট মেয়ে ছিল। প্রেম তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে। ফোনটা রাখার পরে প্রেম টেপ রেকর্ডের একটি গান ছাড়ে। এরপরে প্রেম কয়েকটা ধারালো অস্ত্র নিয়ে গানের ভলিউমটা বাড়িয়ে দিয়ে ছাদের ওপরে থাকা একটা ওয়াশরুমে চলে যায়। সেখানে দেখা যায় এক স্কুল ছাত্রীকে মেরে ফেলে রেখেছিল সে। এরপরে সেই ধারালো অস্ত্রগুলো দিয়ে মেয়েটির বডিকে টুকরো টুকরো করে কাটতে থাকে। এরপর একজন পুলিশ অফিসার রামচরণ পান্ডিয়াকে দেখানো হয়। পান্ডিয়ার বাসায় তার স্ত্রী আর একটি মেয়ে ছিল। পান্ডিয়া তার পরিবার নিয়ে অনেক সুখী ছিল। পান্ডিয়া থানায় যায়। পান্ডিয়া ছিল একজন ঘুষখোর অফিসার। সেখানে তাকে একজন মিষ্টি ব্যবসা করে ঘুষ দেয়। সেখানে মন্ডল নামের একজন লোক বসেছিল। মন্ডল এসেছিল তার মেয়ের মিসিং এফআইআর লেখানোর জন্য। তখন পান্ডিয়া বলে, আপনি আপনার মেয়েকে তেমন গুরুত্ব দেননি বলেই আপনার মেয়ে মিসিং হয়ে গেছে। মন্ডল তখন মনমরা হয়ে বলতে থাকে, আজকে আমার মেয়েটার জন্মদিন, ওর আজকে 15 বছর হতে চলছিল। ও বলেছিল এবার যদি ও ক্লাস ফার্স্ট হয় তাহলে ওকে একটি টিভি কিনে দিতে হবে। আর আজকেই ওর রেজাল্ট দেওয়ার কথা। আমি রেজাল্ট আনতে গিয়ে দেখি ও ফার্স্ট হয়েছে, তো ওকে তো এখন একটি টিভি কিনে দিতে হবে। এটা বলে সে অনেক কাটতে থাকে। পান্ডিয়া মন্ডলকে শান্ত করে বলে, দেখো রাজীব ক্যাম্প থেকে আজকে থেকে তো আর বাচ্চা মিসিং হচ্ছে না, এটা বছরের পর বছর ধরে চলছে। আমরা কয়েকজন বাচ্চাকে খুঁজে আনতে পারলেও তারা আবার মিসিং হয়ে যায়, কিন্তু এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তুমি টেনশন করো না, তোমার মেয়ে বড় 15 বছর বয়স, দেখবে ঠিকই ফেজে চলে আসছে। মন্ডল তখন কিছুটা কাটতে কাটতেই বলে, আপনি অন্তত একটা এফআইআর লিখে রাখুন। তখনই পান্ডিয়া বলে, এখন এফআইআর কিভাবে লিখতে হবে, কখন লিখতে হবে সেটাও তোমার থেকে শুনে আমার লিখতে হবে, তাহলে তুমি এই পোশাকটি পরে নাও। মন্ডল বুঝে যায় যে পান্ডিয়া এফআইআরটা লিখবে না। পান্ডিয়ার কথা মতো পুলিশ অফিসার পাঠক মন্ডলকে এক গ্লাস পানি দেয়। অন্যদিকে পান্ডিয়া কিছুক্ষণ আগে যে ঘুষের টাকাটা নিয়েছিল সেখান থেকে সে কিছু টাকা মন্ডলকে দেয় আর বলে, এটা তোমার মেয়ের জন্মদিনের উপহার, দেখবে ও ফিরে এসেছে। তখন মন্ডল আবারও কাটতে কাটতে বলে, স্যার অন্তত পোস্টারটা তো লাগিয়ে দিতে পারি। পান্ডিয়া বলে, ঠিক আছে লাগিয়ে দিয়ে যাও। দেখা যায় মন্ডল যে পেপারটা লাগায় সেখানে অনেকগুলো ছেলে মেয়ের মিসিং হওয়ার পোস্টার আগে থেকেই লাগানো ছিল। আর মন্ডল যে পোস্টারটা লাগিয়েছিল তার মেয়ের নাম টুম্পা। এই টুম্পাকেই গত রাতে প্রেম টুকরো টুকরো করে কেটে ফেলছিল। এরপরেই সেই রাজীব ক্যাম্পে দেখানো হয় যেখানে বাচ্চারা ক্রিকেট খেলছিল। একসময় বল ড্রেনের ভিতরে পড়ে যায়। আলী নামের ছোট্ট একটি বাচ্চা ছেলে সেখান থেকে বল উঠানোর চেষ্টা করে। ঠিক তখনই সে দেখতে পায় হাতের একটা কঙ্কাল। সেই ব্যাগ সহ কঙ্কালটিকে উঠানো হয়। সেটা হাতের একটা টুকরো ছিল, কিন্তু সেখানে পাঠক এবং অন্য একজন পুলিশ অফিসার তর্ক করতে থাকে যে এই হাতের টুকরোটা বানরের না হলে হনুমান, কিন্তু তারা ভুলেও এটা মনে করে না যে এটা মানুষের কঙ্কাল হতে পারে। তখন সেখানে পান্ডিয়া চলে আসে, ভালো করে দেখে, আর দেখার পরে সেখানে থাকা লোকদের বলে, দেখো রাজীব ক্যাম্প থেকে বা পাশের সেক্টর 36 থেকে কারো হাতের মিসিং হওয়ার কমপ্লেন আমাদের কাছে আসেনি, তাই এটা কার হাত এটা আমরা বলতে পারছি না। আর যে ড্রেন থেকে পাওয়া গেছে সেই ড্রেনটা অনেক দূর থেকে আসছে, হয়তো বা অন্য কোনো জায়গা থেকে এখানে চলে এসেছে, তাই কেসটা আমাদের নয়, তোমরা এটা নিয়ে টেনশন করো না। এরপরে পান্ডিয়া পাশে একটা বিশাল বাংলো দেখতে পায়। পান্ডিয়া অন্য পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, এই বাড়িটা কার? তখন তারা বলে, কার্নালের এক বিজনেসম্যান বাসি সাহেবের বাড়ি। এরপরে পান্ডিয়া অন্যদিকে নজর দেয় আর বলে, এই হাতটা কে খুঁজে পেয়েছে? এরপরে আলী নামের ছোট্ট সেই বাচ্চাটিকে কিছু টাকা উপহার দেয়। এদিকে প্রেম বিল্ডিং এর ভিতর থেকে এই জিনিসগুলো দেখছিল আর আসছিল। রাতে আলীর বাবা আলীকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় দোকানে ডিম নিয়ে আসার জন্য।
আলীও বের হয়ে পড়ে। আলী যখনই রাস্তা দিয়ে যাচ্ছিল দেখা যায় সেখানে প্রেম বসেছিল। প্রেম আলীকে ডাকে আর দুটো চকলেট দিয়ে বলে খাবে। আলী চকলেট দুটোর লোভে পড়ে যায় আর সেটা নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই প্রেম তাকে পেছন দিয়ে বুক চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপরে আলী যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার হাত পা বাঁধা। প্রেম একটু মজা করতে থাকে আর বলে, যদি তুমি মারা যাও বা নিখোঁজ হয়ে যাও এতে তোমার পরিবারের কিচ্ছু যাবে আসবে না। কিছুদিন তোমার জন্য তোমার মা কান্নাকাটি করবে, তোমার বাবা একটু মন খারাপ করবে, এরপর দেখবে হঠাৎ করে আবার একদিন তোমার বাবা মা শারীরিক সম্পর্ক করবে, এরপরে তোমার মতো আবারও একজন জন্ম হবে। এভাবেই চলতে থাকবে। তোমার ভাগ্যে থাকবে বড় জোর একটা ছবি হয়ে দেয়ালে টাঙিয়ে থাকা। রাজীব ক্যাম্পে জন্মানো আর নর্দমার কিট হয়ে জন্মানো একই কথা। আমি তোমাকে এরকম জীবন থেকে মুক্তি দিতে যাচ্ছি। কিন্তু তারপরও আলী তার কোনো কথা শোনে না। তখন প্রেম রেগে গিয়ে আলীকে ধাক্কা মেরে বসে। এতে আলী মাথায় আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হয়ে যায় 1983 সালে। চাম্পা নামের একটি গ্রাম দেখানো হয় সেখানে, যেখানে প্রেমকে তার মামা ছোট্ট একটি ঘরের ভেতরে আটকে রেখেছিল। সে খাবার নিয়ে আসে প্রেমের জন্য। মামা তাকে বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি জানো তোমার মামা একটু রাগী। কেন? তারপরও মামার কথা শোনা না। আজকে খেয়ে নাও আর এরপর থেকে লক্ষ্মী বাচ্চার মতো আমি যেটা বলবো সেটা শুনবে। ছোট্ট প্রেম সেখানে ভয় পেয়ে কাঁপতে থাকে। তার মামা একটি কষায়ের দোকান ছিল, সেখানে তারা মাংস বিক্রি করত। সেই মাংসের দোকানে দেখা যায় একজন লোক চলে যাওয়ার পরপরই তার মামা দোকানের শাটারটা বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে প্রেমের কাছে আসে। এরপরই গানের ভলিউমটা বাড়িয়ে দিয়ে প্রেমের মামা তার কাছে এসে বলে, এখন মামাকে একটু সেবা করতে হবে। এটা বলে তাকে অ্যাবিউজ করা শুরু করে। প্রেম অনেকক্ষণ মুখ বুজে সহ্য করে, কিন্তু একটা সময় সে রেগে গিয়ে একটা চাপাটি নিয়ে তার মামার ওপর হামলা করে এবং তাকে সেখানেই কুপিয়ে মেরে ফেলে। এরপরে ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। প্রেমকে দেখা যায় রাতের বেলা ফ্রেশ মাংস কাটছিল। এ থেকে অনুমান করাই যায় প্রেম মানুষের মাংস কাটছিল রান্না করে খাবার জন্য। তখনই ছোটলাল নামের একজন লোক তাকে কল করে, তাকে সে আসতে বলে। সেখানে সে আসলে দেখা যায় প্রেম তাকে খুব সাবধানে একটি বক্স দেয়। আসলে প্রেম যে বাচ্চাগুলোকে মারত তাদের অর্গান বিক্রি করত আর মাংস সে নিজে খেত, আর যা টাকা পেত সেই টাকাগুলো সে বাড়িতে পাঠিয়ে দিত। যাই হোক, তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এই সময় ছোটলাল বলে, এই সপ্তাহের টাকাটা দিতে পারবো না, পরের সপ্তাহে পেয়ে যাবে। এরপরেই সেখান থেকে চলে যায় ছোটলাল। এরপরে প্রেমকে দেখা যায় ওয়াশরুম থেকে রক্ত এবং কাটাকুটি অংশ ড্রেনের ভিতরে ফেলে দেয়। ডেড বডির কাটা কয়েকটা অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেয়, বিভিন্ন ড্রেনের বিভিন্ন নালায় সে ফেলে দেয় এবং কিছু অংশ মাটিতে পুড়ে রাখে। পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলে। এছাড়া তার ফ্যামিলি ফটোর জায়গায় এই বাড়ির যে আসল মালিক অর্থাৎ বাসি সাহেবের পরিবারের ছবি সেখানে রেখে দেয়। এদিকে সেই বাসি সাহেবের পরিবারকে দেখানো হয়, যেখানে বাসির নাতনির আজকে জন্মদিন ছিল। সেই জন্মদিনের অনুষ্ঠানের ভেতরেই বাসিকে কেউ কল করে। বাসি কিছু কথা বলে, শেষে বাসি বলে, কালকে সন্ধ্যার জন্য চুমকিকে বুক করে রাখো। এরপরেই সে চুমকিকে দেখানো যায়, যেখানে তার বাবা তার কিছু ফটো নিয়ে দেখছিল এবং তার মা বলে, এসব ফটো দেখা বাদ দাও, এখন চলো পুজো দিতে হবে। এদিকে প্রেমকে দেখা যায় গানের তালে উন্মাদের মতো নাচছে। চুমকি পুজোতে আনন্দ করছিল। ঠিক তখনই তার একটা কল আসে আর কলটা ধরার জন্য সে পাশে চলে যায়। তারপর দেখা যায় পান্ডিয়া তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে পুজো দেখতে চলে যায়। সেখানে দেখা যায় যে পুলিশ অফিসার পাঠককে পারফরমেন্স করতে। এদিকে সেই পুজোর অনুষ্ঠানের ভেতরে প্রেমকে দেখা যায় মুখোশ পরে দাঁড়িয়ে থাকতে। এছাড়া সেই ছোটলালকেও দেখানো হয়, সে অ্যাম্বুলেন্স নিয়ে বসেছিল আর হাতের নখে নেল পালিশ দিচ্ছিল। এদিকে পান্ডিয়াকে দেখা যায় সেও স্টেজে পারফরমেন্স করার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে চুমকির বাবা হরিসাধন। সে এসে বলে, আমি কালকেও এসেছিলাম, আমার মেয়ে চুমকির 4 দিন ধরে নিখোঁজ। সবকিছু শোনার পরেও পান্ডিয়া বলে, ঠিক আছে, আপনি কালকে থানায় আসুন, কালকে আপনার মেয়েকে পেয়ে যাবেন। কিন্তু হরিসাধন বলে, আপনি তো রোজই বলেন কালকে আসো, আর আমার মেয়ে নিখোঁজ হয়নি, আমার মেয়েকে তার মালিক কিডন্যাপ করেছে, আপনি একটু খুঁজে বের করুন। কিন্তু তারপরেও পান্ডিয়া তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখানে তার নাটকের জন্য প্রিপারেশন নিতে থাকে। ঠিক সেই সময় হরিসাধন রেগে গিয়ে বলে, আপনার মেয়ে যদি হারিয়ে যেত তাহলে আপনি বুঝতে পারতেন। এই কথাটা শুনে পান্ডিয়া রেগে যায়। সে তাকে অপমান করতে থাকে আর বলে, এই রাজীব ক্যাম্পে 1.5 লাখ মানুষ রয়েছে, এই 1.5 লাখ মানুষের জন্য রয়েছে আমরা 3 জন মাত্র পুলিশ।
মানে প্রত্যেকের জন্য 50,000। এই যে দেখো, পুলিশ অফিসার বিষ্ণু, সে 6 মাস ধরে তার মায়ের অসুস্থতার জন্য ছুটি নিতে চাইছে, কিন্তু তাকে কোনো ছুটি দেওয়া হচ্ছে না, কারণ সে চলে গেলে তার ভাগে 50,000 লোক কে সামলাবে। আর তোমরা এসেছো তোমাদের মেয়ে খুঁজে দিতে, আমরা কয়জনকে খুঁজে বের করব। এভাবে অপমান করে তাকে তাড়িয়ে দেয়। পারফরমেন্স শেষে পান্ডিয়া তার স্ত্রীর কাছে চলে আসে আর বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তখনই সে তার মেয়েকে খুঁজে বলে, বেদু কোথায়? তখন তার স্ত্রী বলে সে তার বান্ধবীর সাথে ওয়াশরুমে গেছে। এই কথাটা শুনে পান্ডিয়া কিছু সন্দেহ হয় এবং তার স্ত্রীকে বলে তাকে নিয়ে আসার জন্য। অন্যদিকে দেখা যায় প্রেম পান্ডিয়ার মেয়ে বেদুকে মুখ চেপে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে পান্ডিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে সবার দিকে নজর রাখছিল যে সেখানে কারো কাছে তার মেয়ে রয়েছে কিনা। হঠাৎ করেই সেখানে এসে বেদুকে দেখতে পায়, যাকে একজন লোক নিয়ে যাচ্ছিল, আর দেখেই সে দৌড়াতে শুরু করে। এদিকে ছোটলালও প্রেমের সাথে কাজ করত। সে অ্যাম্বুলেন্সের দরজা খুলে রেডি হচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় পান্ডিয়া দৌড়ে আসছে। সেটা দেখে প্রেম ও বেদুকে ফেলে দৌড়ে পালায়, আর পান্ডিয়াও তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। অন্যদিকে বাকি যে পুলিশরা ছিল বেদুকে সেই ছোটলালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। আসলে তারা বুঝতেই পারেনি ছোটলালও সেই কিডন্যাপারের সাথে মিলেছিল। এদিকে পান্ডিয়া অনেকক্ষণ ধরে সেই লোকটাকে ধরার জন্য চেষ্টা করছিল, কিন্তু দৌড়ে তার সাথে কোনোভাবে সে পেরে উঠছিল না। একটা সময় পান্ডিয়া হোঁচট খেয়ে পড়ে যায় আর সেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। পান্ডিয়া তখন বুঝতে পারে যে আজকে তার মেয়ে যদি নিয়ে যেত তার কি অবস্থা হতো। তখনই পাশে এই রাজীব ক্যাম্পে 75 বাচ্চা মিসিং হয়েছে তাদের পোস্টার দেখা শুরু করে, আর তার ভিতর কিছু উপলব্ধি হয়। প্রেমকে দেখা যায় ছোটলালের সাথে ফোনে কথা বলছিল। সে বলে সে জানতোই না ওটা পুলিশ অফিসারের মেয়ে, জানলে ওকে উঠাতোই না। এরপরে প্রেম সাথে সাথে তার স্ত্রীকে কল করে এবং বিভিন্ন কথা বলার পর বলে, আমি তোমাকে কিছু একটা জিনিস পাঠাচ্ছি, সেগুলো নিজের কাছে রেখে দিও। এটা বলে সে কয়েকটা সিডি বের করে। এদিকে পান্ডিয়া যখন হাসপাতালে আসে তার ওয়াইফ তাকে বলে, তুমি আমার মেয়েকে ছুবে না, তুমি কি ওকে ধরতে পেরেছিলে? তুমি আমার বাচ্চাকে রক্ষা করতে পারছো না, তুমি অন্যদের বাচ্চাকে কিভাবে রক্ষা করবে? যদি বাপ হয়ে থাকো তাহলে ওকে ধরে নিয়ে আসো আগে। এই বলে তাকে সেখান থেকে বের করে দেয়। তখন পান্ডিয়া নিজের ভুল বুঝতে পারে। সে চলে আসে চুমকির বাবার কাছে আর বলে, কালকে থানায় আসুন, চুমকির এফআইআরটা লিখবো। এরপরে বিমান নামের ছোট্ট একটি বাচ্চাকে দেখানো হয়, তার বাড়ির কেয়ারটেকার তাকে দুধ খাওয়াচ্ছিল। অন্যদিকে তার মা অন্যজনের সাথে ফোনে কথা বলছিল। বিমান আসলে স্কুলে যাবে। সেই স্কুল বাসের কাছে যাওয়ার সময় তার মাকে বাই বলতে যাবে, ঠিক ওই সময় দুজন বাইক দিয়ে এসে বিমানকে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এদিকে পরদিনই থানায় দেখা যায় চুমকির বাবা চলে আসে। সে লেখে যে ওই দিন রাত 9টার সময় তার একজন ফিক্স রিক্সাওয়ালা ছিল, সেই চুমকিকে নিয়ে গিয়েছিল। এরপরে চুমকি নিখোঁজ হয়ে গেছে। অন্যদিকে বিমান ছিল সম্ভ্রান্ত এবং বিত্তশালী পরিবারের একজন সন্তান, এজন্য সে কিডন্যাপ হয়ে যাওয়াতে পুলিশ ডিপার্টমেন্ট আর মিডিয়ার মধ্যে হইচই পড়ে যায়। এদিকে প্রেম দরজা খুলতে দেখা যায় পান্ডিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে প্রেম ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে পান্ডিয়া এসেছিল প্রেমের বস বাসির কাছে। পান্ডিয়া বাসিকে কিছু বলতে যাবে, ঠিক তার আগেই বাসি টিভিতে পুলিশ কমিশনারকে দেখিয়ে বলে, আপনি কি তাকে চেনেন? বাসি বলে, আপনার স্যার, আমি এবং আরো একজন ছিল, আমরা 3 জন খুব ভালো বন্ধু ছিলাম এবং অনেক মজা করেছি। অর্থাৎ সে আগে থেকেই পান্ডিয়াকে বুঝিয়ে দিল যে তার হাত অনেক উপর পর্যন্ত রয়েছে। ঠিক তখনই সেখানে চুমকির বাবা চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে, এই লোকটাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে, ওই জানে চুমকি কোথায় আছে। তখন পান্ডিয়া তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই বাসি এবং চুমকির বাবার মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। এর থেকে পান্ডিয়া জানতে পেরে যায় যে চুমকি একজন কল গার্ল ছিল আর তার বাবাই তার এজেন্ট ছিল। চুমকিকে তার বাবাই তার কাছে পাঠাতো। এই কথাগুলো শুনে পান্ডিয়া অবাক হয়ে যায় এবং চুমকির বাবাকে জিজ্ঞেস করে যে বাসি যেটা বলছে সেটা সত্যি কিনা। চুমকির বাবা মাথা নিচু করে থাকে। অর্থাৎ সত্যি চুমকি একজন কল গার্ল ছিল এবং তার বাবাই ছিল তার এজেন্ট। এতে করে পান্ডিয়া রেগে যায় আর বলে, চুমকিকে তো আমি খুঁজে বের করবো, কিন্তু এর আগে তোর মুখ আমি যাতে না দেখি। তুই একজন বাবা হয়ে নিজের মেয়েকে দিয়ে এসব কাজ কিভাবে করাতে পারিস? সে চুমকির বাবাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখনই কমিশনার জাসওয়ালকে কল করে বাসি সবকিছু খুলে বলে। তখন পান্ডিয়াকে ফোন দেয়
যশওয়াল পান্ডিয়াকে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে বলে। পান্ডিয়াও বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। তখন পান্ডিয়া কমিশনার যশওয়ালের সাথে দেখা করতে যায়। যশওয়াল পান্ডিয়াকে দেখার পরেই বিভিন্নভাবে বলতে থাকে যে ভাসি এই কেসটার সাথে যুক্ত নয়, আর সেই মেয়েটা একটা প্রস্টিটিউট ছিল। ওই ধরনের মেয়ের কেস দিয়ে তুমি কি করবে? মেয়েটাকে খুঁজে বের করে তুমি কি পাবে? ক্যারিয়ার করতে হলে তোমাকে এই বিমানের মতো বাচ্চাদের খুঁজে বের করতে হবে। ওকে খুঁজে বের করো, তোমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু তারপরে পান্ডিয়া যখন কথা মানছিলই না, তখনই যশওয়াল বলে, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ভাসিকে এর সাথে জড়াবে না। যদি জড়াও তাহলে এরপরে আমি তোমাকে লিগ্যাল নোটিশ দেব, তোমাকে বাধ্য করবো সাসপেন্ড করতে। তো আমার কথাটা মনে রেখো, তুমি তোমার ক্যারিয়ারে নিয়ে থাকো, ভালো পজিশনে যেতে হলে এসব কেস দেখো। পান্ডিয়া মন খারাপ করে তার থানায় ফিরে আসে। আসার পরে পাঠক পান্ডিয়াকে জিজ্ঞেস করে, স্যার চুমকির এই রিক্সাওয়ালাকে কি করব? ওর কাছে তো তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পান্ডিয়া বলে, ছেড়ে দাও। ওর মোবাইলটা দিয়েই যখন পাঠক ছেড়ে দিতে যাবে, তখনই পান্ডিয়া সেই মোবাইলের উপর চোখ পড়ে। পান্ডিয়া মোবাইলটা চেক করতেই কল হিস্ট্রিতে প্রেমের নাম দেখতে পায়। সে বুঝে যায় এটা চুমকিরই ফোন, আর এটা দেখেই সে ক্লু পেয়ে যায়, আর সেই রিক্সাওয়ালাকে টর্চার সেলে নিয়ে গিয়ে টর্চার করতে থাকে। কিছুক্ষণ পরে আবারও জেসওয়ালের কাছে আসে আর বলে সেই রিক্সাওয়ালা মুখ খুলেছে। সেদিন রাত 9টায় চুমকিকে সে বাড়ির সামনে রেখে এসেছিল। এর 2 ঘন্টা পর যখন আবার সে চুমকিকে আনতে যাবে, ঠিক তখনই দরজা খুলেছিল প্রেম। সে রিক্সাওয়ালাকে একটি মোবাইল দিয়েছিল আর বলেছিল এটা কোথাও ফেলে দিতে। আর কেউ যদি চুমকির ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে সেই রিক্সাওয়ালা যেন বলে চুমকিকে সে একটি রেলওয়ে স্টেশনের পাশে নামিয়ে দিয়েছিল। কিন্তু সেই রিক্সাওয়ালা লোভে পড়ে সেই ফোনটা আর ফেলেনি, এমনকি সিম কার্ডও চেঞ্জ করেনি। পান্ডিয়া বলে চুমকি নিখোঁজ হওয়ার পেছনে ভাসির কাজের লোক প্রেম জড়িত রয়েছে। সবকিছু শোনার পরে যশওয়াল অন্য একজন পুলিশ অফিসারকে ডাকে আর বলে পান্ডিয়ার নামে একটি সাসপেনশন লেটার তৈরি করতে। এটা শুনে পান্ডিয়া অবাক হয়ে যায়। যশওয়াল তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম যে ভাসিকে এর সাথে না জড়াতে। এখন 2 মাস সাসপেনশন বসে তুমি এই কেসটা ইনভেস্টিগেশন করো, এটাই তোমার জন্য ভালো হবে। পান্ডিয়া অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও যশওয়াল তার কোনো কথাই শোনে না। এদিকে মিডিয়ার সামনে যশওয়াল বলে যে তারা মাত্র 2 দিনের মধ্যেই বিভানকে খুঁজে পেয়েছে, সেই কিডন্যাপারদেরকেও ধরেছে। এরপরে কয়েক সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে পান্ডিয়া প্রেমের উপর নজর রাখছিল। যেখানে প্রেম বাড়ির সামনে বসে ছোটলালের সাথে কথা বলছিল। একটা সময় সে এখান থেকে চলে আসে। এদিকে রাতের বেলা প্রেম আবারও খাবার খেতে খেতে সেই শো দেখছিল। ঠিক তখনই তার বস ভাসি তাকে ডাকে এবং উপরে যেতে বলে। দেখা যায় সেখানে 2 জন মেয়ে অর্ধনগ্ন হয়ে কথা বলছিল। সেখানে চলে যায় প্রেম আর ক্যামেরার রেকর্ডটি অফ করে দেয়। অর্থাৎ ভাসি এই মেয়ের দুটির সাথে এতক্ষণ যা যা করেছিল সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছিল। এটা ভাসির একটা শখ ছিল, সে যা করতো তা ভিডিও করে রাখতো। এদিকে পান্ডিয়াকে দেখানো যায় পাঠকের সাথে বসে গল্প করতে। তখনই পাঠক হঠাৎ করে হসপিটালের সামনে ছোটলালকে দেখায় আর বলে, স্যার এই ছেলেটাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সেই দিন যখন বিদু অজ্ঞান হয়ে পড়েছিল এই ছেলেটা তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে এসেছিল। যখনই ছোটলালকে পান্ডিয়া দেখে তখন বলে সে সেখানে ছিল আমার মেয়েকে কিডন্যাপ করার জন্য, কারণ অনেক আগে থেকেই সে সাইরেন বাজাচ্ছিল আর তার দরজা খোলা ছিল। তখনই পান্ডিয়া ও পাঠক সেই হসপিটাল থেকে ছোটলালকে কিডন্যাপ করে নেয়। গোপনে তাকে একটি খালি বাড়িতে নিয়ে আসে, টর্চার করে এবং জিজ্ঞাসা করে সেদিন যে মেলার মধ্যে তার মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছিল সে কিডন্যাপার কে ছিল। টর্চারের ফলে একটা সময় ছোটলাল বলে দেয় সেটা প্রেম ছিল। এরপর রাজস্থানের সেই নতুন এসপিকে দেখানো হয়। এদিকে থানায় যখন যশওয়াল এবং নতুন এসপি ওপেন কথা বলছিল তখনই সেখানে পান্ডিয়া চলে আসে আর যশওয়াল বুঝতে পেরে যায় পান্ডিয়া কোন কেসের জন্য এখানে এসেছে। যশওয়াল সেখান থেকে যাওয়ার সাথে সাথেই সে কাউকে কল করে এবং একটা নাম্বার ট্রেস করতে বলে। তার কিছুক্ষণ পরেই সে 7 কুমার নামের একজনকে লোককে কল দেয় আর তাকে লোভ দেখিয়ে কিছু করতে বলে। এরপরে যশওয়াল কল করে ভাসিকে বলে পান্ডিয়া এখনো সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছে আর সাথে রয়েছে নতুন এএসপি বোপেন। এরপর ভাসি আরো একজন বৃদ্ধ লোককে কল করে এবং তাকে একটা কাজ দেয়। এদিকে দেখা যায় সেই বৃদ্ধ লোক তার কয়েকজন লোক নিয়ে সেই বাড়িটাতে আসে আর সেখান থেকে তার ছোটলালকে তার মাথায় আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর ঠিক একই জায়গায় চলে আসে ভূপেন ও পান্ডিয়া। আসলে ভূপেনকে সেখানে নিয়ে এসেছিল ছোটলালের জবানবন্দি দেখানোর জন্য।
এবং তার সাথে কথা বলানোর জন্য। কিন্তু সেখানে আসার পরে দেখা যায় ছোটলাল ছিল না। পাঠককে ডাকা হয়। পাঠক বলে তার একটু ক্ষুধা লেগেছিল, জন্য সে খাবার খেতে গিয়েছিল, আর এই ফাঁকে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এতে প্রচন্ড রেগে যায় পান্ডিয়া, পাঠককে মারতে শুরু করে। ভূপেন বলে সেই প্রেমকে আজকে অ্যারেস্ট করো। এদিকে দেখা যায় প্রেমকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়েছে। তার সামনে পান্ডিয়া ও ভূপেন আসলেই বলে, স্যার যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই রিয়েলিটি শো শুরু হয়ে যাবে। আমাকে বাসায় যেতে হবে, খাবার রান্না করতে হবে, তারপর রিল্যাক্স হয়ে আমি সেটা দেখব। একটা সময় প্রেম বলে, স্যার তাড়াতাড়ি যা বলার বলুন, না হলে আমাকে এখান থেকে যেতে দিন। ঠিক ওই সময়টাতে পান্ডিয়া বলে, ঠিক আছে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি তোমাকে যেতে দিব। পান্ডিয়া প্রেমকে জিজ্ঞেস করে, তুমি কি চুমকিকে চেনো? একটু হেসে প্রেম বলে, হ্যাঁ চিনি, আর ও তো মারা গিয়েছে, আর আমিই তাকে মেরেছি। প্রেম বলতে থাকে সে চুমকির সাথে কি করেছে। বলে চুমকি বাসির জন্য রেগুলার সেখানে যাওয়া আসা করতো, আর সেই যাওয়া আসার মধ্যে সে আমাকে চোখ দিয়ে ইশারা করত, আর আমি মেয়েদের চোখের ইশারা বুঝতে কখনো ভুল করি না। আমিও সুযোগে ছিলাম, এই জন্যই সেদিন হঠাৎ করে আমি সন্ধ্যায় তাকে মেসেজ দিই যে একজন কাস্টমার আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। সেও ঠিকঠাক ভাবে চলে আসে, কিন্তু আসার পরে সে বলতে থাকে যে কাস্টমার কোথায়। আমি তাকে সেখানে বসে কফি খাওয়ালাম, চা খাওয়ালাম, কিন্তু সে আমাকে ধন্যবাদ না দিয়ে বলে কাস্টমার না আসলে সে চলে যাবে, তার সময় নেই। এরপরে আমি আমার মনের কথা বলি যে আমি তাকে ভালোবাসি আর আমি তার সাথে থাকতে চাই। সে ভাসির সাথে যা করেছে তাতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে হেঁচে উঠেছিল চুমকি, আর বলেছিল তার মতো ফকিরের সাথে চুমকি কখনো থাকবে না। এই নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে, আর এতে প্রচন্ড রেগে যায় প্রেম। একটা সময় সেখানে ওড়না পেঁচিয়ে চুমকিকে মেরে ফেলে, আর তাকে মারার পর তার সাথে সে শারীরিক সম্পর্ক করে। পান্ডিয়া আর ভূপেন শুধু অবাক হয়ে যায় সেই কথাগুলো শুনে। এছাড়া প্রেম কথায় কথায় সেই মামার কথা বলছিল যে তাকে অ্যাবিউজ করেছিল, আর এই জন্য প্রেম তাকে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেলেছিল। এছাড়া সে এটাও বলে সেই দিনই প্রথম সে মানুষের মাংস খেয়েছিল। প্রেম বলতে থাকে এরপরে সে 1 বছর ধরে ট্রাই করেছিল এসব কিছু থেকে দূরে থাকতে, কিন্তু মানুষের মাংস খাওয়া ইচ্ছেটা তার প্রবল হয়ে উঠেছিল, যার ফলে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। আর এরপরে সে একের পর এক কাজ করেই চলেছে। তারপর পান্ডিয়া অবাক হয়ে যায় আর বলে রাজীব ক্যাম্পে যেসব বাচ্চা নিখোঁজ হয়েছে এসব কিছুর পেছনে তুমি রয়েছ। প্রেম তখন বলে, হ্যাঁ 36 জনের মতো তো হবেই, সেই ডেড বডি গুলোর অর্গান বিক্রি করতো ছোটলালের কাছে। তখন ভূপেন প্রেমকে জিজ্ঞেস করে, আচ্ছা এই সব কিছুর পিছনে তোমার মালিক কি জড়িত রয়েছে? তখন প্রেম বলে, অন্য প্রশ্ন করুন, এই প্রশ্নের জবাব আমি দিব না। এদিকে দেখা যায় সে বৃদ্ধ লোকের সাথে কাজ করে রাস পলিথিনের কয়েকটা ব্যাগ নিয়ে যায়, আর সেখানে দেখা যায় একটা ব্যাগের ভিতরে একটি আঙুল রয়েছে। সেই আঙুল দেখে বোঝাই যাচ্ছিল এটা ছোটলালের, কারণ সে আঙুল নেল পালিশ লাগানো ছিল। পরদিনে দেখা যায় বাসির বাড়িতে পুলিশ তাকে নিয়ে যায়, এবং বাসির বাড়িতে সে কোথায় লাশগুলোর অংশ পুঁতে রেখেছিল সেগুলো পুলিশকে বলে দেয়, এবং নিজেই মাটি ঘুরে সেগুলো বের করে দেয়। এছাড়া আশেপাশের নর্দমাতে বিভিন্ন জায়গায় বাচ্চাদের লাশগুলোর অংশ পাওয়া যায়। সবকিছু উদ্ধার করতে থাকে পুলিশ। আশেপাশের মানুষের ভিড় হয়ে যায়, মিডিয়া চলে আসে সেখানে চুমকির ডেড বডির কাটা অংশগুলো বের করে দেয় প্রেম। অন্যদিকে যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল তারা সেখানে এসে ভিড় করতে থাকে, আর চারপাশ বাবা মার আহাজারিতে ভারী হয়ে ওঠে। এদিকে মিডিয়াতে যখন নিউজটি ছড়িয়ে পড়ে তখন জাসওয়াল আবারও একজনকে কল করে এবং নতুন একটা প্ল্যান করতে থাকে যেন তার বন্ধু বাসি এই কেসটাতে না ফেঁসে যায়। কিন্তু মিডিয়াতে এই নিউজটা ছড়িয়ে পড়ার পরে অবশেষে পুলিশ বাসিকে অ্যারেস্ট করতে বাধ্য হয়। এদিকে বাসির ছেলে এবং তার বন্ধুরা মিলে পুলিশকে চাপ দিতে থাকে, আর পুলিশ একটা সময় বাধ্য হয়ে পান্ডিয়াকে এই পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেয়, অর্থাৎ তার চাকরি ডিসমিস করে দেয়। অন্যদিকে ভূপেনকে সেখানকার পার্মানেন্ট এসএসপি বানিয়ে দেওয়া হয়। তারা মিডিয়াতে বলতে থাকে যা করেছে শুধু প্রেম করেছে, বাসি নির্দোষ, কারণ বাসি বেশিরভাগ সময় ওই বাড়িতে থাকতো না, তাই যা করার প্রেমই করেছে। এরপরে এই নিউজটা যখন পান্ডিয়া দেখে তখন সে ভূপেনকে কল করে আর বলে সে প্রেমের সাথে দেখা করতে চায়। থানায় যখন সে প্রেমের সাথে দেখা করতে যায় প্রেম তখন আসছিল, অর্থাৎ তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না।
এরপরে পান্ডিয়া তাকে বিভিন্ন কথা ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করে। এরপরে একটা সময় বলে, তোমাকে এতদিন ছোট লাল ও ভাসি মিলে ধোকা দিয়েছে, তারা কোনো টাকা তোমার পরিবারের কাছে পাঠায়নি। সে বিশ্বাসই করতে চায় না, রেগে যায়। একটা সময় পান্ডিয়া তাকে বিভিন্ন প্রমাণ দেওয়ায় অবশেষে প্রেম হতবাক হয়ে যায়। এসব কিছু শোনার পরে প্রেম ভাসির কথা বলে দেয়। এরপরে পান্ডিয়া পাঠকের সাথে বাস স্ট্যান্ডে দেখা করে এবং তার কাছ থেকে একটা ল্যাপটপ নেয়। পাঠক তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? এইসব কিছু থেকে দূরে থাকুন, না হলে ওরা আপনাকে শেষ করে দেবে। কিন্তু পাঠকের কোনো কথা না শুনে পান্ডিয়া সেখান থেকে চলে যায়। পান্ডিয়াকে দেখা যায় সে চলে আসে প্রেমের গ্রামে তার স্ত্রীর সাথে দেখা করতে, কারণ প্রেম পান্ডিয়াকে বলেছিল ভাসি যে এসবের সাথে জড়িত আছে তার একটা প্রমাণ তার স্ত্রীর কাছে আছে। প্রেমের স্ত্রী তাকে একটা সিডি এনে দেয়। সিডিটি নিয়ে সে ল্যাপটপে প্লে করে দেখতে থাকে। পান্ডিয়া দেখতে পায় প্রেম যেসব বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে আসতেন সেসব বাচ্চাদের সাথে যৌনাচার করতে ভাসি। পান্ডিয়া সেখান থেকে চলে আসে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। আর দেখা যায় সেই তিনজন লোক গাড়ি নিয়ে চলে আসে আর পান্ডিয়াকে লিফট দেওয়ার বাহানায় গাড়িতে তুলে নেয়। এরপর তারা সুযোগ বুঝে পান্ডিয়াকে সেখানেই মেরে ফেলে আর সেই সিডি ক্যাসেটটা নষ্ট করে দেয়। অন্যদিকে দেখা যায় কোনো প্রমাণ না পেয়ে ভাসিকে ছেড়ে দেওয়া হয়। পান্ডিয়া নিখোঁজ হওয়ার পরে পাঠককে সেখানকার ইনচার্জ বানানো হয়েছে। যে বিষ্ণু ও পাঠক বন্ধুর মতো ছিল, প্রমোশন হওয়ার পর পাঠক বিষ্ণুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখনই দেখা যায় পাঠকের পুরো নাম ছিল সারবান কুমার, অর্থাৎ পাঠক আগে থেকেই জাসপালের সাথে হাত মিলিয়েছিল। আর পান্ডিয়া যে সেই গ্রামে গিয়েছিল প্রমাণ জোগাড় করার জন্য, পাঠকই সেটা খবর দিয়েছে। আর পান্ডিয়াকে মেরে ফেলার পরে পাঠক জাসপালের মাধ্যমে প্রমোশন পেয়েছে। এর কয়েকদিন পরেই বিষ্ণু যখন নিউজ পেপার পড়ছিল তখন দেখতে পায় পান্ডিয়াকে মেরে ফেলা সেই তিনজন লোককে অ্যারেস্ট করেছে পুলিশ। খবরটা শুনে বিষ্ণু খুব খুশি হয়। তখনই তার দরজায় নক হয় আর দরজা খুলতেই বিষ্ণু একটা বক্স দেখতে পায় যেটার ভিতরে অনেকগুলো চিঠি ছিল, অর্থাৎ ভাসির বিরুদ্ধে আরো কিছু প্রমাণ জোগাড় হয়ে গেল। এটা কে পাঠিয়েছে সেটা দেখানো হয় না। বিষ্ণু এই কেসটা নিয়ে আবারও তদন্ত শুরু করবে সেটাই বোঝা যাচ্ছিল। মুভিটি একটি সত্য ঘটনা থেকে তৈরি করা হয়েছে আর বাস্তবে বেশিরভাগ প্রভাবশালীরাই টাকার জন্য অপরাধ করেও পার পেয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।